নমস্কার, খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 16 তারিখ বুধবার, জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রতিবাদ মিছিলে লোক ভরালে পুরস্কার, ছবি না পাঠালে শাস্তি, টিএমসির জেলা কর্মাধ্যক্ষের ফরমান। ওদিক থেকে মোদি আসবেন, এদিক থেকে দিদি, ফোনে কথা শুরু, বিজেপি তৃণমূলকে তুলোধনা অধীরের। রাজ্যকে না জানিয়ে ইচ্ছামতো জল ছাড়ছে ডিভিসি, প্রধানমন্ত্রীকে জানিয়েও কাজ হয়নি, ফুঁসে উঠলেন মমতা। জল মেশানো পেট্রোলে বিক্রির অভিযোগকে ঘিরে তোলপাড় ভাতার, তুমুল বিক্ষোভ পেট্রোল পাম্পে। ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে ভর্তি, ডাক্তারির 4র্থ বর্ষের ছাত্রীকে বহিষ্কার করল বাঁকুড়ার মেডিকেল কলেজ। কালীগঞ্জে শিশু মৃত্যুতে বাম ছাত্র যুবদের কৃষ্ণনগর পুলিশ সুপার অফিস অভিযানে ধুন্ধুমার, জখম 4। ট্রেন লাইনের সংযোগের নাট খোলা, ফেসবুক লাইভ করে আলিপুরদুয়ারে দুর্ঘটনা রুখলেন যুবক। বিহার ও ঝাড়খণ্ড থেকে বন্দুক গুলি ঢুকছে মালদহে, 6 মাসে অস্ত্র এনে গ্রেফতার 75, উদ্ধার 71টি আগ্নেয়াস্ত্র। ফাঁসির ঠিক 24 ঘন্টা আগে বড় স্বস্তি, ইয়েমেনে বন্দী ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত। মস্কোতে বোমা ফেলতে পারবে জেলেনস্কিকে প্রশ্ন ট্রাম্পের, পুতিন নীতি বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। ভাঙড়ে প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার, অন্যথায় শাস্তি, হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলামের। ইতিমধ্যেই তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনে তপ্ত হয়েছে ভাঙড়। তারই খুনের প্রতিবাদে একটি মিছিল বার করার কথা। তৃণমূল নেতার বক্তব্য, বুধবারের প্রতিবাদ মিছিলে যে বুথ যত বেশি লোক দেবে সেই বুথে আলাদা করে পুরস্কার দেওয়া হবে, আর লোক আনতে না পারলে বঞ্চিত হবেন মাল থেকে। কিন্তু কি এই মাল, তা নিয়েই প্রশ্ন উঠছে। বাহারুল ইসলাম জেলা পরিষদের সদস্য, তিনি জেলা কৃষি কর্মাধ্যক্ষ। যে সবার ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বাহারুলের পাশে বসে রয়েছেন পূর্ব ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লাও। কার্যত শওকতকে পাশে বসিয়েই নিদান দিতে দেখা গিয়েছে বাহারুলকে। তিনি ফরমান জারি করে রাজ্জাকের খুনের প্রতিবাদ সভায় বুথ প্রতি লোক আনতে হবে, বৃষ্টি মাথায় নিয়েও। বাহারুল বলেন, যে বুথ সব থেকে বেশি লোক বার করবে, লোক বার করে ছবি কিংবা ভিডিও তুলে দেবে, যার বেশি হবে তাদের আমি আলাদা করে প্রাইজ দেব। শেষ পর্যন্ত রাস্তায় লোক রাখার দায়িত্ব সেই নেতার, যে পারবে না সে কিন্তু মাল থেকে বঞ্চিত হবে। পুজোর সময় বিধায়ক আগেই থেকেই বলে দিয়েছে এমন কোনো বাড়ি নেই যে বাদ যাবে। কিন্তু কি এই পুরস্কার, তা নিয়েই জল্পনা। এটা কি কোনো অর্থমূল্য নাকি অন্য কিছু? স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কটাক্ষ করছে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, তৃণমূলে লোক নেই, তাই মাল দিয়ে লোক বার করতে হবে। আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিশানায় বিজেপি তৃণমূল। সাংবাদিক বৈঠকে এদিন অধীর চৌধুরী বলেছেন, ভোটের মৌসুম শুরু, ওদিক থেকে মোদি আসবেন, এদিক থেকে দিদি যাবেন, ফোনে ফোনে কথা শুরু। দিদি বলবেন, মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস, আমি কংগ্রেসকে শুইয়ে দিয়েছি, এবার আমি আপনি ভাগ বাটোয়ারা করে নেব। বাংলায় আপনি কিছু নিন, আমাকে কিছু দিন। এই বাংলায় আমি আপনাকে জায়গা করে দিয়েছি, বড় করেছি, আপনাকে নিয়ে কোনো চিন্তা নেই। আপনি দুর্গাপুরে আসুন, আমি বহরমপুর, হবিবপুর, কলকাতায় যাব। আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন, আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো। খেলার মরশুম শুরু। দিদি 1 বছর আগে থেকে ময়দানে নেমেছেন, মোদিও নেমে পড়েছেন। মাঝে মাঝে দূরত্বও তৈরি হবে, আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে। ইয়েমেনের প্রশাসন কেরালার নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করেছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, ভারত সরকার এই মামলার শুরু থেকে এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা করে চলেছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই নার্সের পরিবারকে অন্য পক্ষের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। ওই নার্সের পরিবার এবং আত্মীয়রা নিহত তালাল আব্দু মেহেদির পরিবারের সঙ্গেও কথা বলেছেন, যাতে প্রিয়াকে শরিয়া আইনের অধীনে ক্ষমা করা যায়। সূত্রটি জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ এবং ইয়েমেনের প্রসিকিউটর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। সূত্রের দাবি, ভারত সরকারের এই লাগাতার প্রচেষ্টাই আপাতত নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ মিলতে সাহায্য করেছে। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য গুজব, তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। সামনে আরো খবর আসছে, সঙ্গে থাকুন। আসছি পরবর্তী খবরে। প্লাবনের আশঙ্কায় উদ্বিগ্ন রাজ্য, এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশকে অগ্রাহ্য করছে ডিভিসি। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্লাবন পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে ডিভিসিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, রাজ্যকে না জানিয়েই ডিভিসি ইচ্ছে মতো জল ছাড়ছে, ভারী বৃষ্টির জেরে ভেসে যাচ্ছে বাংলা।
মুখ্যমন্ত্রীর দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও ডিভিসি কথা শুনছে না। পাঞ্চেত মাইথন থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে। বর্ষায় সব থেকে বেশি ভোগান্তি হয় বাংলারই, অথচ সেই বেদনা কেউ বোঝে না। তিনি জানান, 18 জুন থেকে এখনো পর্যন্ত 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে ডিভিসির তরফে। এর জেরে রাজ্যের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই বিষয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখনো পর্যন্ত কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি বলেও তার অভিযোগ। তার কথায়, অসম বন্যার সময় কেন্দ্র দ্রুত ত্রাণ পাঠায়, অথচ বাংলা সে সাহায্য পায় না। কেন এই বৈষম্য? এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণ পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তার কথায়, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বহু মানুষ উপকৃত হবেন। ঘাটাল, খানাকুলো, ঝাড়গ্রাম এই 3 এলাকায় বিশেষ নজর দিতে হবে। সাংবাদিক সম্মেলনে বাম আমলের জল ছাড়া নীতিকেও এক হাতে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, সেই সময় রাতের অন্ধকারে জল ছাড়া হতো, মানুষ ভেসে যেত, মানুষকে কার্যত মেরে ফেলা হতো। এখন সবকিছু মনিটরিং করে করা হয়, মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তারা যেন সতর্ক থাকেন। প্রয়োজনীয় এলাকায় 3 জন সচিব স্থানীয় ডিএম, এসপির সঙ্গে মিলে পরিস্থিতির ওপর নজর রাখবেন। কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলেও জানান তিনি, যেখানে সরাসরি নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী নিজেই। পেট্রোলের সঙ্গে মেশানো হয়েছে জল, এই অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের ভাতারে একটি পেট্রোল পাম্পে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ভাতার থানার পুলিশ বাহিনী। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ধারে ভাতারের বেলেন্দা গ্রামের মোড়ের কাছে রয়েছে এই পেট্রোল পাম্প। সোমবার সকালে কয়েকজন বাইক আরোহী ওই পেট্রোল পাম্প থেকে তেল কিনে নিয়ে যান। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে এই সমস্ত বাইকের স্টার্ট বন্ধ হতে থাকে, অচল হয়ে যায় গাড়ি। মেকানিকের কাছে নিয়ে গেলে জানা যায় পেট্রোলের সঙ্গে জল মেশানো থাকায় এই বিভ্রাট। এরপরেই স্থানীয়রা একজোট হয়ে পেট্রোল পাম্পে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে মঙ্গলবার সকালে ভাতারের বড় বেলুনের বাসিন্দা বিজয় চাঁদ রায় তার গাড়ির চালককে তেল আনতে পাঠান। সেই তেল দেখে সন্দেহ হওয়ায় পেট্রোল পাম্পে তিনি গিয়ে খোঁজ খবর শুরু করেন। এরপর আরো অনেকের মুখে অভিযোগ শুনতে পান তিনি। এরপরই পাম্প কর্তৃপক্ষকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, আগেও ভাতারের এই পেট্রোল পাম্পে এই ধরনের ভেজাল মেশানো পেট্রোল দেওয়া হয়েছিল। ঘটনার জেরে পেট্রোল পাম্প বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে ওই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুয়ো এসটি শংসাপত্র বের করে বিনা বাধায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে। 4 বছর ধরে সেখানে ডাক্তারি পড়ার পর অবশেষে ওই শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রতারণার ঘটনায় ছাত্রীর বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, 2022 সালে নিট উত্তীর্ণ হয়ে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী। ছাত্রীর পদবী ও জাতিগত শংসাপত্র থেকে সন্দেহ হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। ওই শংসাপত্র জলপাইগুড়ি জেলা থেকে ইস্যু হওয়ায় সেখানের মহকুমা শাসকের কাছে তা যাচাইয়ের জন্য পাঠায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। শংসাপত্র যাচাইয়ের জন্য পাঠানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরেও। সম্প্রতি 2 দপ্তর থেকেই জানানো হয় জুহি কোলের ব্যবহার করা শংসাপত্র জাল। এরপরে বিষয়টি নিয়ে আন্দোলনে নামে আদিবাসীরা। ডাক্তারি 4র্থ বর্ষে পাঠরত ছাত্রীকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ঘেরাও করে আদিবাসীরা বিক্ষোভ দেখান। চাপে পড়ে অবশেষে স্বাস্থ্য ভবন সোমবার বিকেলে ওই ছাত্রীকে বহিষ্কারের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজকে নির্দেশ দেয়। এরপরে ওই ছাত্রীকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ জানায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রথমত, ওই ছাত্রী কিভাবে জাল জাতিগত শংসাপত্র পেলেন? তবে কি এর পেছনেও রাজ্যে সক্রিয় রয়েছে কোনো জালিয়াতি চক্র? দ্বিতীয়ত, ওই ছাত্রীর শংসাপত্র জাল না আসল তা খুঁজে বের করতে কেন 4 বছর সময় লাগলো? এক্ষেত্রেও কি ছাত্রীকে বাঁচানোর চেষ্টা চলছিল? বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, 2022 সালের শেষের দিকে ভর্তি হয়েছিল। সার্টিফিকেটটা যেটা দিয়েছিল পরে দেখা যায় সেটা সন্দেহজনক। স্বাস্থ্য ভবনের নজরেই তদন্ত হয়। স্বাস্থ্য ভবনের নির্দেশ এসে যায়। নির্দেশ আসা মাত্রই ওই ছাত্রীকে রিমুভ করে দেওয়া হয়েছে। কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমার আঘাতে মারা গিয়েছিল এক শিশু। সেই ঘটনায় অভিযুক্তদের সকলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কৃষ্ণনগরে পথে নামলো এসএফআই ও বাম যুবকর্মী সমর্থকরা। কৃষ্ণনগরের পুলিশ সুপারের দপ্তর অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। অভিযোগ, পুলিশের ওপর মারমুখী হয়ে ওঠেন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টাও চলে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রসঙ্গত, কালীগঞ্জে মৃত শিশুর মা এদিনই জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে গিয়েছিল।
সব অভিযুক্তদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি তোলেন তিনি। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে তাকে আশ্বস্ত করা হয়। যদিও এদিন দুপুরে এসএফআই ও ডিআইএফআই এর তরফ থেকে কৃষ্ণনগর পুলিশ সুপারের দপ্তরের অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এদিন দুপুরে সেই অভিযানে সামিল হন ছাত্র ও যুব সংগঠনের কর্মী সমর্থকরা। এই কর্মসূচি উপলক্ষে পুলিশ সুপারের দপ্তরের বাইরেও নিরাপত্তার কড়াকড়ি দেখা যায়। পুলিশ সুপারের দপ্তরে অনেক আগেই মিছিল আটকাতে ব্যারিকেড করা হয়েছিল। প্রথমে বাঁশ ও লোহার ব্যারিকেড দেওয়া ছিল। এছাড়াও জলকামানের ব্যবস্থা ছিল। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন থাকে রাস্তায়। মিছিলকে অনেক আগেই আটকে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে মারমুখী হয়ে ওঠেন বলেও অভিযোগ। ঝান্ডার লাঠি নিয়ে পুলিশকে মারা হয় বলেও অভিযোগ। এরপর আত্মরক্ষার স্বার্থে পুলিশও লাঠি উঁচিয়ে এগিয়ে দেয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো সহ একাধিক জিনিস ছোড়া হয়। পুলিশ কিছু সময়ের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এদিন জেলা পুলিশ সুপার ভবন অভিযান ঘিরে প্রবল উত্তেজনা ছিল এলাকায়। ঘটনায় দুপক্ষের মোট 4 জন জখম বলে খবর। আলিপুরদুয়ারের কালজানি এলাকায় বড়সড় ট্রেন দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেল বহু প্রাণ। ট্রেন লাইনের সংযোগস্থলের একটি নাট খুলে পড়েছিল, আরো কয়েকটি নাট ছিল ঢিলে। ঠিক সেই সময় উপস্থিত বুদ্ধির পরিচয় দিলেন স্থানীয় বাসিন্দা ভাস্কর চন্দ্র। কালজানির বাবুপাড়া দিয়ে যাওয়া রেলপথে চলাচল করে যাত্রীবাহী ও মালগাড়ি। সেখানেই মঙ্গলবার সকালে লাইনের ধারে চা খেতে গিয়ে ভাস্কর লক্ষ্য করেন মালগাড়ি যাওয়ার সময় সংযোগস্থলে অস্বাভাবিক শব্দ হচ্ছে। পরে তিনি দেখেন একটি নাট পড়ে রয়েছে, বাকি নাটগুলো আলগা। বিপদ আঁচ করে সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ করেন তিনি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে। ভিডিওটি নজরে আসে রেল কর্মীদের, যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনের মেরামতি করেন। পাশাপাশি এলাকার অন্যান্য সংযোগস্থলও পরীক্ষা করা হয়। তবে প্রশ্ন উঠছে, নাট এমন ঝিরে হয়ে গেল কিভাবে? সাধারণ অবহেলা নাকি নাশকতার ইঙ্গিত? যদিও রেলের তরফে এখনো কিছু জানানো হয়নি, তবে রেল কর্মীদের মতে যুবকের তৎপরতাই এই যাত্রায় রক্ষা করলো বড়সড় দুর্ঘটনা থেকে। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা, নেতাদের আক্রান্ত হওয়া, এমনকি খুনের ঘটনাও সামনে আসছে। এই অশান্ত পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে বেআইনি অস্ত্র কারবারিরাও। বিশেষ করে মালদহ জেলায় অস্ত্র মজুতদের ঘাঁটি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 6 মাসে মালদহে অস্ত্র আইনে মোট 41টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে 75 জনকে। উদ্ধার হয়েছে 71টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় অস্ত্র। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে 16টি ম্যাগাজিন। এই ঘটনায় রাজনৈতিক তরজা আরও চড়ছে। শাসক ও বিরোধী পক্ষ একে অপরের বিরুদ্ধে দুষ্কৃতিমূলক কার্যকলাপ এবং সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলছে। প্রশ্ন উঠছে জেলার আইন শৃঙ্খলা নিয়েও। তবে মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, প্রশাসন সজাগ এবং সক্রিয়। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান এবং টহলদারি বাড়ানো হয়েছে। তার ফলও মিলছে বলেই দাবি করছেন তিনি। বেআইনি অস্ত্র কারবারিদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরে পুলিশ সুপার বলেন, যে কোনো মূল্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা হবে। তবে চিন্তার ভাঁজ ফেলেছে অস্ত্র পাচার চক্র। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মালদহে উদ্ধার হওয়া বেশিরভাগ বেআইনি অস্ত্রই ঢুকেছে বিহার এবং ঝাড়খণ্ড থেকে। জেলাটির একদিকে বিহার আর অন্যদিকে ঝাড়খণ্ড, উভয় রাজ্যের সীমানা রয়েছে। এছাড়াও জেলার একটি বড় অংশ জুড়ে রয়েছে আন্তর্জাতিক বাংলাদেশ সীমান্ত। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে মালদহকে অস্ত্র কারবারের রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরেই মালদহ থেকে উদ্ধার হয়েছে 70টিরও বেশি বেআইনি আগ্নেয়াস্ত্র। পাশাপাশি প্রচুর গুলি ও ম্যাগাজিনও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও প্রশাসন কঠোর পদক্ষেপের আশ্বাস দিচ্ছে, তবে বেআইনি অস্ত্রের এমন রমরমা পরিস্থিতি জেলা পুলিশ এবং সাধারণ ব্যবসায়ীদের উদ্বেগ বাড়িয়ে তুলছে। ইয়েমেনে প্রবাসী ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল বুধবার। তবে নির্ধারিত সময়ে ঠিক 24 ঘন্টা আগে ইয়েমেনের স্থানীয় প্রশাসন সেই রায় স্থগিত করেছে। ফলে আপাতত ফাঁসি হচ্ছে না নিমিষার, যা সাময়িক স্বস্তি এনে দিয়েছে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে। জানা গেছে, খুন হওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এটি স্থায়ী মুক্তি নয়, বরং মাত্র একদিনের জন্য ফাঁসি পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে হুতি বিদ্রোহীদের দখলে থাকা ইয়েমেনের রাজধানী সানায় বন্দী রয়েছে নিমিষা প্রিয়া। ভারত সরকারের পক্ষ থেকে তাকে বাঁচানোর সর্বতোভাবে চেষ্টা করা হয়েছে। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল জানান, কূটনৈতিক স্তরে সব রকম প্রচেষ্টা চালানো হলেও ইয়েমেনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তিনি জানান, শেষ চেষ্টা হিসেবে নিহতের পরিবারকে ব্লাড মানি দিয়ে মৃত্যুদণ্ড এড়ানোর রাস্তা খোলা আছে, তবে তাও নির্ভর করছে ওই পরিবারের সম্মতির ওপর। প্রসঙ্গত, ভারতের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কিন্তু নিমিষা প্রিয়া বন্দী রয়েছেন যে অঞ্চলে, সেটি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। হুতিদের রাজনৈতিক শাখা সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল রাজধানী সানা সহ দেশের বড় অংশ নিয়ন্ত্রণ করে। ফলে ভারত সরকার তাদের সঙ্গে সরাসরি কূটনৈতিকভাবে যোগাযোগ করতে পারছে না।
এই জটিল পরিস্থিতিতে নিমিষা প্রিয়ার জীবন রক্ষায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে চূড়ান্ত প্রচেষ্টা। শত চেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে 4 জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের দাবি, ওই ফোনালাপে ট্রাম্প বলেন, অস্ত্র দিলে তুমি মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা চালাতে পারবে। উত্তরে জেলেনস্কি জানান, অস্ত্র দেওয়া হলে ইউক্রেন পিছু হটবে না। এই মন্তব্য একেবারে নতুন মোড় এনেছে আন্তর্জাতিক কূটনীতিতে, কারণ কিছুদিন আগেও ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে তিনি পুতিনের সঙ্গে একাধিক বৈঠক ও ফোনালাপ করেন যুদ্ধ থামানোর উদ্দেশ্যে। তবে মস্কোর তরফে সদর্থক বার্তা এলেও বাস্তবে হামলা থামেনি, বরং পুতিন ক্রমাগত আক্রমণের মাত্রা বাড়িয়েছেন। এদিকে অতীতে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ হলেও বর্তমানে পরিস্থিতিতে দুই নেতার মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়েছে। ট্রাম্প এখন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে। সম্প্রতি একটি বিবৃতিতে ট্রাম্প বলেন, পুতিন সবার সঙ্গে দিনে হাসি ঠাট্টা করেন, রাতে বোমা ফেলেন, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, ইউক্রেনকে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল দেওয়া হবে, তবে এর খরচ বহন করবে ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ আমেরিকার অস্ত্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে পাঠাবে, কিন্তু অর্থ দেবে ইউরোপ। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন রাশিয়ার উপর চাপ বাড়াতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি মস্কোতে হামলার প্রসঙ্গ তোলায় আন্তর্জাতিক মহলে উদ্বেগও তৈরি হয়েছে। যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে, এখন সেই দিকেই নজর সকলের। আপনাদের ভালোবাসা ও ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক ও বিশ্বাসযোগ্য খবর। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার বর্ধমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে।